সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। শুধু মমতা নন, দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেকও। রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে আগামী 20 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা একা নন, প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের আরও একাধিক সাংসদ ওই বৈঠকে থাকতে পারেন। তৃণমূল সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে 20 ডিসেম্বর বেলা 11টায় তার দপ্তরে গিয়ে দেখা করবেন মমতা। তার সঙ্গে থাকবে তৃণমূলের একটি সংসদীয় প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলের থাকার কথা রয়েছে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, থাকবেন দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন সহ কয়েকজন সিনিয়র সাংসদ। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী থাকতে পারেন। সূত্রের খবর, একসঙ্গে দিল্লি যাবেন মমতা অভিষেক। আটঘাট বেঁধেই মোদির সঙ্গে ওই বৈঠকে যোগ দেবে তৃণমূল নেতৃত্ব। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী তুলে ধরা হবে, বাংলার মানুষের বঞ্চনার কথা কীভাবে বোঝানো হবে, সব নিয়ে এক প্রস্ত আগের দিনই আলোচনা করে নেবেন তৃণমূল নেতারা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগের দিনই দিল্লির নতুন বঙ্গভবনে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক হওয়ার কথা। তাতে দলের সাংসদদের সঙ্গে আলোচনা করে রণকৌশল তৈরি করবেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অভিষেকের থাকাটা বেশ তাৎপর্যপূর্ণ। আসলে রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে তৃণমূলের আন্দোলনকে দিল্লির দরবারে নিয়ে গিয়েছিলেন অভিষেকই। তখন মমতা ঘরবন্দি ছিলেন। নেত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন জোরালো করেন। মমতার সঙ্গে তার থাকাটা সে কারণে বেশ গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, মোদির সঙ্গে সাক্ষাতের পর গোটা বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়। অনুপমের ঘরোয়াপসি জল্পনা বাড়িয়ে দিলেন কাজল শেখ। ছিলেন তৃণমূলের সাংসদ, দল বদলে হয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক, পেয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। আপাতত সেটাও অতীত, প্রত্যাহার হয়েছে সেই নিরাপত্তা বলায়। দল বদলে লাভের লাভ যে সে অর্থে কিছুই হয়নি। এবার তার ঘরোয়াপসি জল্পনাকে বাড়িয়ে দিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। নজরে বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা। অনুপমের তৃণমূল ছাড়ার নেপথ্যে ছিল জেলায় দলের মাথা অনুব্রত মণ্ডলের সঙ্গে বনিবনা না হওয়া। আবার অনুব্রতর সঙ্গে সুসম্পর্ক ছিল না কাজলেরও। সেই অর্থে কাজল ও অনুপম দুজনেই অনুব্রত বিরোধী। এবার সেই কাজলই জানিয়ে দিলেন, অনুপম তৃণমূলে এলে আমি তাকে স্বাগত জানাবো। অনুপম যদি আমাদের দলে আসতে চায় সেটা রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, তাই সেই নিয়ে কোনো মন্তব্য করব না। বেশ কয়েক মাস নানা কারণে বিজেপির বীরভূম তৃণমূলের সঙ্গে অনুপমের সংঘাত সর্বজন বিদিত। সেই আবহে বিশ্বভারতীর ফলক বিতর্কে তৃণমূলের ধর্ণামঞ্চে হাজির হয়েছিলেন অনুপম হাজরা। তখনই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল, তৃণমূলের সঙ্গে কি ফের সখ্যভাব তৈরি করছেন অনুপম। তবে এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বিজেপির এই জাতীয় নেতা। তবে বিজেপির জেলা নেত্রীদের একাংশের বিরুদ্ধে তোপ দেখে গিয়েছিলেন। এমত অবস্থায় তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তা নিয়ে অনুপম কোনো মন্তব্য না করলেও একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছেন, আমি চোরমুক্ত বিজেপি চাই, খেলা এখনও অনেক বাকি। কি খেলা বাকি তা অবশ্য খোলসা করেননি অনুপম। আর ঠিক তারপরেই কাজল শেখের আমন্ত্রণ বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঠিক কি বলেছেন কাজল? বীরভূম জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছিলেন, অনুপম অত্যন্ত ভালো ছেলে, শিক্ষিত বলেই বিজেপির সঙ্গে বনিবনা হচ্ছে না তার। তৃণমূলে আসতে চাইলে আমার তরফে স্বাগত, বাকিটা রাজনীতির উপর নির্ভর করছে। আশা করি ওর শুভবুদ্ধির উদয় হবে। অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ওর সঙ্গে আমি মিশেছি তাই জানি। যদিও এখন তিনি আমাদের দলে নেই, বিজেপি করেন, কিন্তু যে ভালো তাকে তো আর খারাপ বলতে পারবো না। শিক্ষিত মানুষ হিসেবে উনি হয়তো বুঝতে পারছেন যে কোথাও নিশ্চয়ই অন্যায় হচ্ছে। গোটা দেশে বিজেপির মানুষের মধ্যে ধর্ম ও জাতের নামে বিভেদ করতে চাইছে। অনুপম হয়তো সেটা মেনে নিতে পারছেন না, সেই কারণে সত্যিটা বলছেন। 53তম জন্মদিন পার, প্রাপ্য শুধুই হার, বঙ্গ বিজেপিতে প্রশ্ন। এদিনই ছিল 15ই ডিসেম্বর, তার 53তম জন্মদিন। সে ভালো কথা, কিন্তু দলবদলের পরে তিনি পেলেন কি আর দিলেনই বা কি? হ্যাঁ, এখন তিনি অবশ্যই রাজ্যের বিরোধী দলনেতা, সেই সঙ্গে বঙ্গ বিজেপির অন্যতম মাথাও।
কিন্তু দল বদলে এতকাল পর্যন্ত তিনি দলকে দিয়েছেন কি? তার জন্মদিনে তাকে ঘিরেই এই প্রশ্ন ঘুরছে দিনভর বঙ্গ বিজেপির অন্দরে। নজরে শুভেন্দু অধিকারী, এদিন ছিল তার 53তম জন্মদিন। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই জুটেছে শয়ে শয়ে শুভেচ্ছা বার্তা। অনুগামী ও অনুগতদের সংখ্যাই বেশি, কিন্তু ফুল বদলে তিনি পেলেনই বা কি, দলকে দিলেনই বা কি? তার চুলচেরা বিশ্লেষণ চলছে বঙ্গ বিজেপিতে। করছেন তারাই যারা পদ্ম শিবিরের শুভেন্দু বিরোধী, যারা মনে করেন তিনি আসার পর গোটা দলটাকেই ছিনতাই করে নিয়েছেন, দল থেকে কার্যত তাড়িয়েই দিয়েছেন আদি নেতাদের। ক্ষোভে অনেকে বসেও গিয়েছেন। আজ তারাই সব হিসাব কষতে বসেছেন। সেই হিসাবেই বলছে একের পর এক নির্বাচনে হার ভিন্ন শুভেন্দু কিছু দিতে পারেননি বিজেপিকে। কথাটা খুব একটা ভুল কথাও নয়। শুভেন্দু বিজেপিতে যোগ দেন 19-এর লোকসভা ভোটের মুখে। সেই নির্বাচনে বিজেপি বাংলা থেকে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখেছিল, জিতেছিল 18টি লোকসভা কেন্দ্র। কিন্তু সেই জয়ের কৃতিত্ব কুড়িয়েছেন নরেন্দ্র মোদী আর দিলীপ ঘোষ। সেখানে ছিটেফোঁটা কৃতিত্বের ভাগিদার হতে পারেননি শুভেন্দু। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সাফল্য পেয়েছিল। বাংলায় সেই প্রথম 77টি বিধানসভা আসন এসেছিল বিজেপির দখলে, কিন্তু সেখানেও কৃতিত্বের ভাগ নিতে পারেননি শিশির পুত্র। সেখানেও ভাগ বসিয়েছেন নরেন্দ্র মোদী ও দিলীপ ঘোষ। সেই নির্বাচনের পর থেকেই বাংলার বিরোধী দলনেতা হয়ে উঠেছেন শুভেন্দু, হয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম ভরকেন্দ্রেও। কিন্তু দল তো তার কাছ থেকে ধারাবাহিকভাবে একের পর এক নির্বাচনে হার ভিন্ন আর কিছুই পায়নি। 21-এর ভোটের পরে একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে, কোনোটিতেই জয়ের মুখ দেখতে পারেনি বিজেপি। এমনকি 21-এর ভোটে জেতা দিনহাটা, শান্তিপুর, ধূপগুড়ি এই 3 বিধানসভা কেন্দ্রেই খুইয়ে বসে আছে বিজেপি। হার হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও, সেই আসনও নিজেদের হাত থেকে হারিয়েছে বিজেপি। বাংলায় নিরন্তর ক্ষয়ে চলেছে পদ্ম শিবির। একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন। সেই ভাঙন ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্যের বিরোধী দলনেতা। 21-এর ভোটের পরে হয়েছে কলকাতা সহ রাজ্যের 6টি পুর নিগমের নির্বাচন, সেখানে চূড়ান্তভাবে ব্যর্থ বিজেপি। হয়েছে শতাধিক পুরসভার নির্বাচন, সেখানে কংগ্রেস ঝালদায় জয়ের মুখ দেখলেও বিজেপি কোথাও জয়ের মুখ দেখতে পারেনি। কার্যত সেই সাফল্যের ধারে কাছেও পৌঁছতে পারেননি পদ্ম শিবির। হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন, জিটিএ নির্বাচন, সেখানেও হার ভিন্ন কিছুই মেলেনি বিজেপির। চলতি বছরেই হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন, সেখানেও হেরেছে বিজেপি। গুটি কয়েক পঞ্চায়েত সমিতি আর 101 গ্রাম পঞ্চায়েত ছাড়া আর কিছুই যায়নি বিজেপির ঝুলিতে। এমনকি শুভেন্দু নিজের জেলা পূর্ব মেদিনীপুরের মাটিতেও দাপট দেখিয়ে জেলা পরিষদ ও 3/4 পঞ্চায়েত সমিতি ও একই হারে গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। মানে নিজের জেলাতে চূড়ান্ত ব্যর্থ শিশির পুত্র। টার্গেট মহিলা ভোট। 22 তারিখ থেকে টানা 45 দিনের পাড়া বৈঠকে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী লোকসভা ভোটে বিজেপিকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি নেতাজি ইন্ডোরে সভা থেকে এ ব্যাপারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, দেশের স্বার্থেই আমরা ইন্ডিয়া জোট গড়েছি, দেশকে বাঁচাতে হলে বিজেপিকে হারাতেই হবে। তারই অঙ্গ হিসেবে এবার পাড়া বৈঠকে নামতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। দলীয় সূত্রের খবর, আগামী 22শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি, চলবে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত। দলনেত্রীর নির্দেশে টানা 45 দিন ধরে রাজ্যের প্রতিটি পাড়ায় পাড়ায় যাবেন তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। এলাকার সমস্যার বিষয়ে কথা বলার পাশাপাশি দলের পাড়া বৈঠকের কর্মসূচিতে নেতৃত্বরা বোঝাবেন দেশের জন্য বিজেপি কতখানি বিপদ। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাও তুলে ধরবেন নেতৃত্বরা। পর্যবেক্ষকদের মতে লোকসভা ভোটকে টার্গেট করে রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলাকে দলের অনুকূলে টানতে এবার রান্নাঘরকে টার্গেট করছে তৃণমূল কংগ্রেস। সে কারণেই মহিলাদের নিয়ে পাড়া বৈঠকের কর্মসূচি। পাড়া বৈঠকে কী কী বিষয়ে প্রচার চালাতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, প্রচারের যে 6টি বিষয় তুলে ধরা হবে: 1. মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছু করেনি বিজেপি সরকার। 2. মহিলা বিদেশি কেন্দ্রীয় সরকার। 3. ভোটের কাজে মহিলাদের শুধু ব্যবহার করে বিজেপি। 4. সাধারণ গ্যাস সিলিন্ডার নিয়ে নাবিশ্বাস উঠছে মহিলাদের। 5. মহিলাদের সম্মান দেয় না বিজেপি, যা মমতা বন্দ্যোপাধ্যায় দেন। 6. ভোট দেখে মহিলাদের জন্য প্রকল্প ঘোষণা করেন না মুখ্যমন্ত্রী। শুধু পাড়া বৈঠক নয়, বৈঠক শেষে প্রতিটি পাড়ার মহিলাদের নিয়ে মিছিলও করবেন মহিলা নেতৃত্ব। মিছিলের নামকরণ করা হয়েছে চলো পাল্টাই।
টানা ৪৫ দিনের এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই দলীয় স্তরে তৎপরতাও শুরু হয়ে গিয়েছে। এ ব্যাপারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার প্রেসিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য এবং চেয়ারপারসন মালা রায় জানান, রাজ্যের সমস্ত প্রান্তের মহিলাদের সঙ্গে আরও বেশি জনসংযোগ তৈরি করা এবং রাজনীতিতে আরও বেশি মহিলার অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ। লোকসভায় বাংলায় 1/3 মহিলা প্রার্থী দিতে চাইছে বিজেপি, সম্ভাব্য তালিকায় কারা? লোকসভা নির্বাচনে বাংলা থেকে মহিলা প্রার্থীর নাম নিয়ে আলোচনা শুরু করেছে বিজেপি। বাংলার দলের মহিলা নেত্রী যারা লোকসভা ভোটে প্রার্থী হওয়ার যোগ্য তাদের একটা নামের তালিকা রাজ্যের পর্যবেক্ষকদের কাছ থেকে চেয়েছে দিল্লি। কমপক্ষে 10 জন ও সর্বাধিক 12 জন মহিলাকে এই রাজ্য থেকে প্রার্থী করতে চলেছে বিজেপি। সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে 2 সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরী ছাড়াও দলের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মাহফুজা খাতুন ও ভারতী ঘোষের নাম রয়েছে। এছাড়াও দলের বিধায়ক অগ্নিমিত্রা পলের নাম যেমন রয়েছে, পাশাপাশি অভিনেত্রী অঞ্জনা বসুকেও সম্ভাব্য প্রার্থী তালিকায় রাখা হয়েছে বলে গেরুয়া শিবির সূত্রের খবর। তবে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ফের প্রার্থী করতে। প্রার্থী হওয়ার প্রস্তাব রূপার কাছে দেওয়া হতে পারে বলে খবর, কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় কতটা রাজি হবেন প্রার্থী হতে তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হওয়ার পর বঙ্গ বিজেপির সঙ্গে সেরকম সক্রিয় যোগাযোগ নেই প্রাক্তন সাংসদের, ফলে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি কতটা রাজি হবেন তা নিয়ে সন্দেহ রয়েছে পদ্ম শিবিরের। 19-এর ভোটে হুগলির থেকে লকেট ও রায়গঞ্জে দেবশ্রী জিতেছিলেন। এবারও এই দুজনের প্রার্থী হওয়া এখনও পর্যন্ত নিশ্চিত। গত লোকসভা ভোটে শ্রীরূপা, মাহফুজা ও ভারতীকে প্রার্থী করা হলেও তারা পরাজিত হয়েছিলেন। এবারও এই 3 জনকে প্রার্থী করা হচ্ছে বলে খবর। এছাড়াও আরও কয়েকজনের নাম সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছেন দলের রাজ্য নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল, দলের রাজ্য সহসভাপতি মধুসন্দা কর প্রমুখ। মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনে সেই সংরক্ষণ বিলের নিয়ম মেনেই এগোতে চাইছে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে 33% আসনে মহিলা প্রার্থী দিতে হবে। সব রাজ্যে যদি প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে মহিলাদের জন্য এক সংরক্ষণের নিয়ম মানা হয়, তাহলে পশ্চিমবঙ্গে 14 জন মহিলাকে লোকসভা ভোটে প্রার্থী করতে হবে গেরুয়া শিবিরকে। আর সেটাই যদি হয় তাহলে বাংলা থেকে 14 জন মহিলা প্রার্থী খুঁজে বের করাটাও বঙ্গ বিজেপির কাছে খুব একটা সহজ কাজ হবে না। কারণ লোকসভা ভোটে প্রার্থী করতে হলে দলের মধ্যে এবং অন্যান্য ক্ষেত্রেও একটা পরিচিতি দরকার। একেবারে আনকোড়া মুখ হলে চলবে না। যদিও সবটা নির্ভর করছে বিজেপির সংসদীয় কমিটির উপর, কারণ সংসদীয় কমিটি চূড়ান্ত করবে সমস্ত রাজ্যের লোকসভা ভোটের প্রার্থীদের নাম।